স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরে নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সে খবরের সাথে সংযুক্ত হন নানা মানুষ এবং একই সাথে আলোচনা টেবিলেও আমরা যুক্ত করি আমাদের অতিথিদের। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক জিয়াউল কবির সুমন। ধন্যবাদ এবং স্বাগত একাত্তর জার্নালে যুক্ত হয়েছেন। সাথে যুক্ত হয়েছেন তাদেরকেও দর্শক আমরা আলোচনা শুরু করবার আগে পরিচয় করে দিতে চাই। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তিনি নবনির্বাচিত এমপি নাটোর 2 আসনের, এবং আছেন নাজমুস সাকিব, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের, এবং আছেন অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশ্লেষক। আপনাদের সবাইকেই আমরা স্বাগত জানাই। হয়তো অতিথিদের আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো। জিয়াউল কবির সুমন, আপনাকে দিয়ে একটু শুরু করি। সেটি হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটি আসলে একটু অন্যরকম দিন, যে দল জয়ী হয় তার শীর্ষ নেতা যারা অপরপক্ষ তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকার করতে গেছেন। এটি আমরা বাইরের দেশে দেখতাম আর খুব হা হুতাশ করতাম যে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি এরকম হতেন, এরকম যদি আন্তরিক হতেন, তাহলে হয়তো দেশটা অন্যরকম হতো। এবার আমরা সরাসরি সেই ঘটনা সাক্ষী হলাম। মন্তব্য যদি জানি আপনার কাছ থেকে। হ্যাঁ, এটা মানে চোখের একটা শান্তি, যেটা আমাদের বাংলাদেশের মানুষের অনেক দিনের প্রত্যাশা ছিল, যে আমাদের দেশে কবে মানে ওয়েস্টের যে কালচার, যারা হারবে বা যারা নির্বাচনে পরাজিত হবে তাদের কাছে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো বা আবার আলোচনা করা এবং তাদেরকে কীভাবে অ্যাকোমোডেট করা যায়, তাদের পরামর্শ, সব কিছু নিয়ে যে আলোচনার, যেগুলো আমরা সবসময় প্রত্যাশা করতাম যে কবে হবে সেরকম আমাদের দেশের রাজনীতি। তো সেই জায়গাটায় বিএনপি চেয়ারম্যান তিনি নিজেই আজকে জামাতের আমিরের বাসায়, বাড়ি বসুন্ধরায়, এবং এরপরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তিনি গেছেন, ফুল নিয়ে গেছেন এবং তারাও তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এবং সবারই একটা কমন বক্তব্য যে আমরা এরকম বাংলাদেশই চাই, যেখানে কোনো রেষারেষি, হানাহানি এগুলো থাকবে না। আর জামাত আমির সেখানে বলেছেন যে নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো হয় সেগুলো যেন রোধ করা হয়, এবং এই বিষয়ে তারেক রহমান সাহেব তাকে আশ্বস্ত করেছেন। এবং একই সাথে আপনি দেখবেন যে সেখানে তারেক রহমান সাহেবের উনি যখন জামাত আমিরের বাসায় গেলেন, তো সেখানে আশেপাশে আরও যেই পাড়া প্রতিবেশী যারা আছেন তারা কিন্তু তাকে ফুল টুল দিয়ে বরণ করে নিয়েছেন, সেলফি তুলেছেন, তিনিও সবার সাথে হাত মিলিয়েছেন। তো এই বিষয়গুলো আসলে আমাদের চোখেরও একটা সৌন্দর্য, এবং আমরা মনে করি যে এর মধ্যে দিয়ে আগামী দিনে বাংলাদেশের যে একটা রাজনীতিতে ইতিবাচক একটা বার্তা তিনি দিয়েছেন। এবং গুণগত পরিবর্তন আসলে হতেই হবে, কারণ এই গুণগত পরিবর্তনের জন্যই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। সেখানে 1400 মানুষ মারা গেছেন এবং 30,000-এর উপর মানুষ আহত হয়েছেন। তো সবার যেই আশা আকাঙ্ক্ষা এবং জুলাই পরবর্তী অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ সবাই দেখতে চান, সেই দিকেই আমার মনে হয় শুরুটা সেই দিকেই যাচ্ছে। একই সাথে যদি একটু আপনার কাছ থেকে জানি, সেটি হচ্ছে যে আমরা হয়তো এই পরিবর্তনটি দেখতে পাচ্ছি, কিন্তু একই সাথে আবার ছোট ছোট কিছু অভিযোগের কথাও আমরা শুনতে পাচ্ছি যে নানা জায়গায় নির্বাচনী পরবর্তী যে সহিংসতা, সেখান থেকেও কিন্তু খুব একটা পরিবর্তন এখন পর্যন্ত আসেনি। সেটাও আপনি কীভাবে দেখেন? না, সেটা দেখেন, আগে আপনি যদি রেশিওটা দেখেন যে আগে কি হতো, নির্বাচনের সময়, নির্বাচনের আগে কেন্দ্র দখল, তারপরে মারামারি, হানাহানি, যেগুলো যেই মানে কোয়ান্টিটি যেভাবে মানে অনেক বেশি ছিল, সেই জায়গায় এই নির্বাচনে কিন্তু সবচেয়ে একটা বড় অর্জন হচ্ছে মানুষের মধ্যে ভয় ডরহীন, এবং মানুষ এটাকে সত্যিকার অর্থে উৎসব হিসেবেই নিয়েছে। এবং আপনি দেখেন যে এখানে যতগুলো রাজনৈতিক দল, প্রায় 50টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, সবাই কিন্তু নির্বাচনের দিন তাদের যেই ক্রিয়া প্রতিক্রিয়া যেগুলো জানিয়েছেন, তারা সবাই বলেছেন যে উৎসব মুখর ভাবেই নির্বাচনটা হচ্ছে। তো আর সহিংসতার কথা যেটা বলেছেন, যে পরবর্তী যেগুলো আমরা হাতিয়ার একটা ঘটনা দেখলাম, সেটা কিন্তু পরবর্তীতে জানা যায় যে ঘটনাটা মিথ্যা। সেখানকার এডিশনাল এসপি, সার্কেল এসপি, তিনি বলেছেন যে এটা যেভাবে এসেছে ঘটনাটা কিন্তু সেরকম না, এটা পূর্বশত্রুতা। এবং তো এরকম কিছু টুকটাক ঘটনা হচ্ছে।
আর সেটা মাত্রাটা কম, এবং আমি আশা করি যে এগুলো সামনে আরো হবে না। সবাই অবশ্যই সতর্ক থাকবেন, সব রাজনৈতিক দলগুলো। অবশ্যই আমরাও সেটা আসলে প্রত্যাশা করি, কোনো ধরনের সহিংসতা যাতে না হয়, মানে আগে রাজনীতির ধারাটা যেন ফিরে না আসে। আমরা অন্যান্য অতিথিদের সাথে কথা বলতে চাই, আশা করি এর মধ্যে যুক্ত আছেন আমাদের সকল অতিথি। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার, দুলো, আপনাকে দিয়ে যদি একটু শুরু করতে চাই, সেটি হচ্ছে প্রথমত আপনাকে অভিনন্দন, আপনি জয়ী হয়েছেন তার জন্য। এবং আমরা যতটুকু নানাভাবেই আসলে বিভিন্ন গণমাধ্যম হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, আমরা যে নতুন মন্ত্রিসভা হতে যাচ্ছে নতুন সরকারের, সেখানে আপনার অবস্থানও হয়তো বা থাকবে। তার জন্য আগাম অভিনন্দন আপনাকে জানিয়ে রাখতে চাই। প্রশ্ন আপনার কাছে আমার সেটি হচ্ছে যে কেমন হবে নতুন সরকারের নতুন মন্ত্রিসভা, সেটি নিয়ে যদি আপনার মন্তব্য একটু জানি। যেটা আমাদের সুমন সাহেব আমার ভাই লোকে বলেছে, আমি প্রথমে আমি 71-এর যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকল গোলা কুসুর এবং এখানে যারা আপনি এবং আমার সঙ্গে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার মাধ্যমে আমি নাটোরের মানুষের পক্ষ থেকে দেশবাসীকে আমি অভিনন্দন জানাই যে আজকে যে বিপুল বিজয়, আজকে আসলে সত্যিকার অর্থ বলতে কি, যে একটা মানুষের যে কথাটা আমাদের সুমন সাহেব বলেছেন যে আমি তো এর আগে আরো 3টা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। তো এই 3টা নির্বাচনে আমার যে অভিজ্ঞতা হয়েছে, যে মানে কষ্ট, বিভিন্ন পুলিশি প্রশাসনের মানে একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে নির্বাচন করতে হয়েছে। 3বার হয়তো এমপি হয়েছে এর আগে, কিন্তু এবারে নির্বাচনে এই টেনশনটা ছিল না। এই যে মানুষের যে স্বতঃস্ফূর্ত, যেটা আমরা লক্ষ্য করেছি। আমি যে এলাকায়, নাটোর ঢাকা থেকে অনেক দূর, এখান থেকে গার্মেন্টসের শ্রমিকরা গাড়ি ভাড়া করে মানে দেশের অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড থেকে মানুষ ভোট দেওয়ার জন্য এসছে। এবং এখানে কি বলবো, ঢাকা শহরের যারা আমার এলাকার ভোটার, তারা ট্রেনে, বাসে একজন ভোটারের আসতে 12 ঘন্টা 14 ঘন্টা বলতে লেগেছে রাস্তার যানজটের কারণে। তো আমি যেটা বলতে চাচ্ছি, মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, এটা ইতিপূর্বে 3টা নির্বাচনের আমার যে অভিজ্ঞতা, আমি কখনো এটা দেখিনি এটা মানুষের। কারণ এটার কারণটা ছিল, আমি যেটা মনে করি, যে একটা নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের যে আকর্ষণ থাকে। তো ঠিক সেরকম এই দীর্ঘ যে 4টা ভোট হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন, অনেকে আমাদের সুমন ভাই জানেন, বা এখানে যারা আছেন নিশ্চয়ই তাদের জানার কথা, যে 2008 সালের নির্বাচনের সময় আমি 2 বছর জেলে ছিলাম। 2014 নির্বাচনের আগে সেবার 1.5 বছর জেলে ছিলাম। 2018 সালের নির্বাচনের আগে 6 মাস জেলে ছিলাম। 2024 লাস্ট এই 24 সালেও 3 মাস জেলে ছিলাম। আমি বলতে চাচ্ছি, কোনো নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারিনি। এই যে মানুষের ইলেকশন আমি অংশগ্রহণ করতে পারলাম না, মানুষ ভোট দিতে পারলো না, এটা একটা আকর্ষণ। তো আমি যেটা মনে করি, আমার অবস্থাপক যেটা বলছিলেন, যে আমি মনে করি যে আমরা লাস্ট 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতা ছিলাম। তখন তো আমি মনে করি আমি নিজেকে অ্যানালগ, এখন তো ডিজিটাল। এখন আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি দীর্ঘদিন এই বিদেশের থেকে যে জ্ঞান, যে অভিজ্ঞতা উনি অর্জন করেছেন, আজকে সারা দুনিয়ায় যে কালচার, রাজনীতি যে কালচার, উনি যেটা আজকে যেটা করেছে, এটা অবশ্যই সারা দেশের মানুষের মধ্যে একটা কি বলবো, একটা সুনাম, বা একটা মানুষের একটা বিশ্বাস, আস্থার জায়গা গিয়ে পৌঁছেছে আমি বিশ্বাস করি। কারণ এই কালচারটা আগের সরকার, বিশেষ করে শেখ হাসিনা, আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছিল, ফ্যাসিস্টটা। কারণ আমি যেটা বলতে চাই, আমি 3বার এমপি ছিলাম, 3বারই আমার যারা প্রতিদ্বন্দ্বী, তারা এই যে আজকে জামাতে যিনি ক্যান্ডিডেট ছিলেন, উনি এর আগেও আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট 96-এ যখন আমি এমপি হলাম, তখন আমার সাথে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী ছিল, তাকে হারিয়েছি। তারপরে 3rd ছিল জাতীয় পার্টি, তাকে হারিয়েছি। 4th পজিশনে ছিল জামাত।
আমি সবগুলোর বাড়িতে কিন্তু ওই 90s সেই সময় আমি গিয়েছি। পরবর্তীকালে যখন আবার এমপি হয়েছি, যখন গভর্নমেন্ট ফর্ম করলাম বা মন্ত্রী হলাম, ওই অবস্থা শপথ নিয়ে আমি নাটোরের এলাকায় গেছি, তাদের সবার বাড়িতে বাড়িতে গেছি। এবং এই যে এবারও যে নির্বাচিত হয়েছি, আমি ঢাকা আসার আগে তার সঙ্গে দেখা করে এসেছি। আজকেও তার সঙ্গে 2-3 বার কথা বলেছি, ভাই আপনাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। উনি অবশ্যই, এবং আমরা আসলে সবাই সাধারণ মানুষ রাজনীতিবিদদের ভিতর মাঠে বা যতই ক্ষমতা লড়াই থাকুক না কেন, দিন শেষে তারাও এই ধরনের সৌহার্দ্যপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাবেন, সম্পর্কের মধ্যে দিয়ে যাবেন, সেটা আমরাও আসলে প্রত্যাশা করি। তবে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে মন্ত্রিসভা কেমন হচ্ছে, কারণ হচ্ছে আসবো আপনার কাছে, কিন্তু আমাদের বিরতির সময় হয়ে গেছে। সেই প্রশ্নের উত্তরটি আমরা বিরতির পর আপনার কাছ থেকে অবশ্যই শুনবো, আর এবং অন্যান্য অতিথিরা যুক্ত আছেন আমাদের সাথে। দর্শক, বিরতির সময় হয়ে গেল ৭১ জার্নালে, দেখা হচ্ছে বিরতির পর। দর্শক, আমরা দেখছিলাম অন্যান্য সংবাদ ভিত্তিক যেসব টেলিভিশন তারা কি সংবাদ শিরোনাম করেছে। ঘুরে ফিরে আমাদের সাথেই আসলে তাদের অনেকটা মিল রয়েছে, কারণ আসলে আলোচনার বিষয় এইটি যে রাজনীতিতে যে নতুন করে যে একটি ধারা বলা যায় শুরু হলো, যেটি সাধারণ মানুষের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে যারা জয়ী হয় তারা যেন যারা পরাজিত হয়ে যায় তাদের সাথে সম্পর্কটি ভালো রাখেন। কারণ আমরা রাজনীতিতে সাধারণ মানুষ যেটা চায় যে কোনো ধরনের হানাহানি বিদ্বেষ সেটি যেন না হয়। তারই বলা যায় একটি নিদর্শন আমরা দেখেছি তারেক রহমানের আজকে দুটি বড় রাজনৈতিক দলের নেতাদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুল্লো, আপনার কাছে যে প্রশ্নটি আসলে আমার ছিল সেটি হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম বলছে 30 সদস্য, কেউ বলছে 35 সদস্যর মন্ত্রিসভা হতে যাচ্ছে। তবে একটি বিষয় মোটামুটি সবাই বলছে যে এবারের মন্ত্রিসভাটি আকার ছোট হতে যাচ্ছে। সেটি আসলে যদি আপনার কাছ থেকে একটু আমরা ধারণা নেই যে কেমন হবে, এবং একই সাথে কাদের সম্ভাবনা সবচেয়ে বেশি আছে এই জায়গায়। না, ধন্যবাদ। আসলে আমি আপনারা যেরকম মিডিয়ার মানুষ, মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ জেনেছে, আমিও কিন্তু মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমিও জেনেছি। তবে হ্যাঁ, যে আমি তো মনে করি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি যেহেতু এদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তো উনি তো নিজেই এই দীর্ঘদিন দেশের বাইরে থেকে যে জ্ঞান, যে অভিজ্ঞতা উনি অর্জন করেছেন, হ্যাঁ, এবং আমার বিশ্বাস উনি দেশে প্রত্যাবর্তন করার পর থেকে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন ওনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড অত্যন্ত চিন্তা ভাবনা করে উনি বলছেন। এবং একটা জিনিস আমরা বিশ্বাস করি, যেটা অতীতে যে রাজনীতি উনি বারবার বলার চেষ্টা করেছেন, 5ই আগস্টের আগে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে উনি আর পুনরাবৃত্তি ঘটাতে চান না। উনি নতুন একটা স্বপ্ন, নতুন একটা দিক নির্দেশনামূলক, উনি যে তার ড্রিম, তার প্ল্যানিং, উনি যেটা বলেছেন, আমি বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করবেন, উনি যে মন্ত্রী পরিষদ যেটা উনি গঠন হয়তো করবেন, নিশ্চয়ই এই দেশ পরিচালনা করার জন্য অভিজ্ঞতা, জ্ঞানী, যোগ্যতা সমস্ত ব্যক্তিদেরকে করবে। এখানে অ্যাকচুয়ালি আপনারা যেটা বলছেন যে কারা হবে বা কেমন, এটা একমাত্র আল্লাহ জানেন। আর আমাদের যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবই জানেন আগামী মন্ত্রী পরিষদ কারা থাকবে, কাদেরকে নিয়ে আগামী দেশ পরিচালনা করবে। আমি মনে করি, তবে এটা বিশ্বাস করি যে অতীতের যে অভিজ্ঞতা, আমরা যে অর্জন বিভিন্ন সময় দেশ পরিচালনা করেছে বিএনপি, এই অভিজ্ঞতা থেকে আমার নেতা দীর্ঘদিন দেশের বাইরে থেকে বিদেশে, দেশে, ইউরোপ, আমেরিকা বা যে পাশ্চাত্যের যে কালচার, এখন যে মানে আধুনিক যে যুগ, পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে 31 দফা, আপনারা তো নিশ্চয়ই জানেন, তার যে 31 দফা উনি অনেক আগেই উনি দেশবাসীর কাছে উপস্থাপন করেছেন। এবং আমি মনে করি এই পরিকল্পনা অনুযায়ী উনি যদি এগিয়ে যান, আমি মনে করি দেশের যে আমাদের দারিদ্রতা, যে অভাব, আমাদের মধ্যে যে হানাহানি, মারামারি, আজকে উনি যেটা যে উদারতা দেখিয়েছেন, আজকে এটা একটা উদাহরণ, যেটা অতীতে কখনো কোনো সরকার, কোনো রাজনৈতিক দল ক্ষমতা গিয়ে এটা এই ধরনের যে
মানে রাজনীতিক শিষ্টাচারের কথা উনি যেটা দেখিয়েছেন, এটা কিন্তু অতীতে এই কাজটা ছিল না। আজকে আমি মনে অবশ্যই অবশ্যই সেটি একটা প্রশংসার দাবিদার। আপনি উদাহরণ আছেন থাকে। আমাদের সাথে, আমাদের একটু অন্য অন্য অতিথিদের কাছে আসলে যেতে হবে। সেটা হচ্ছে যেতে চাই এই মুহূর্তে অধ্যাপক ডক্টর আনিসুর রহমান আপনার কাছে। সেটি হচ্ছে যে প্রথমত এই যে রাজনৈতিক যে পরিবর্তন সম্পর্কের যে একটা নতুন ধরনের ধারা আমরা দেখতে পেলাম, যেহেতু আপনি রাজনীতি নিয়েও নানা ধরনের গবেষণা করে থাকেন, আপনার দৃষ্টিতে বিষয়টি কিভাবে দেখছেন? একই সাথে আমরা বরাবরই দেখি যে যখনই যে সরকার গঠন হয় তারা মন্ত্রীর সংখ্যা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এরকম করে সংখ্যা অনেক বড় হয়, কিন্তু এই যেই নতুন সরকার আসতে যাচ্ছে তারা কিছুটা ধারণা দিচ্ছে যে তারা খুব এই জায়গায় সীমিত একটি অবস্থানে থাকবে। এর ফলে এই সীমিত অবস্থানে থাকাটা আপনি কিভাবে দেখছেন, এবং একই সাথে এটাতে মন্ত্রণালয় বন্টন, কাজের বন্টনের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, কি মনে করেন আপনি? ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, সুতরাং এটা সাধুবাদ পাওয়ার মতো, শুভেচ্ছা দেওয়ার মতো আমাদের তরুণ প্রজন্মের নেতা, এবং যার মধ্যে আপনারা দেখবেন যে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, এবং তিনি তার যে একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে তিনি যে হয়েছেন, মানে তার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, যেমন তিনি বাংলাদেশে ছিলেন, তারপরে ইউরোপে গেলেন। ইউরোপের রাষ্ট্র কাঠামোগুলো খুব স্ট্যান্ডার্ড, এবং প্রত্যেকটা নাগরিককে রাষ্ট্রের আইন কানুনের মধ্য দিয়ে যেতে হয়। পলিটিক্যাল কালচারটা ডিফারেন্ট, তাদের সমাজ কাঠামোটা ডিফারেন্ট, সুতরাং সেটার মধ্য দিয়ে তিনি গিয়েছেন দীর্ঘ একটা সময়। ওই স্ট্রাকচারটা তিনি নিয়েছেন, যেটা রিফ্লেকশনটা আমরা পলিটিক্যাল কালচারের মধ্যে পাচ্ছি। যেমন তিনি যখন বাংলাদেশে ফিরলেন, তিনি বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। এই এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। তার মধ্যে তিনি একটা বিশাল ভিশন নিয়ে রাষ্ট্রের মধ্যে আসছেন, এবং ওই ভিশনের রিফ্লেকশন গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন আজকে তিনি তার যে আজকের যে মুভমেন্টটা, সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ধরনের সৃষ্টি করেছে, এক ধরনের পরিবর্তনের ছোঁয়া, পরিবর্তনের আবহ কিন্তু তৈরি করেছে। আর যেটা আপনি বলছেন যে বাংলাদেশের বর্তমান রাষ্ট্র কাঠামোতে ছোট ধরনের, ছোট পরিসরে একটা মন্ত্রী পরিষদ করার চিন্তা ভাবনা, আসলে আমরা একজ্যাক্ট জানি না কি ধরনের নেচার তিনি করবেন, কি ধরনের নেচারের মন্ত্রী পরিষদ তিনি করবেন। তবে ধারণা করা হচ্ছে তিনি এখানে খুব প্রফেশনাল একটা ক্যাবিনেট তিনি করবেন, যাদের মধ্যে অনেস্টি, ইন্টিগ্রিটি, এবং আপনার হলো যে একই সাথে ইয়াং, একই সাথে হলো আপনার এক্সপেরিয়েন্স, একটা সংমিশ্রণ থাকবে বলে আমরা ধরে নিচ্ছি। এবং এটার মধ্য দিয়ে তিনি একটা ওয়েল গভর্নমেন্ট, একটা গুড গভর্নেন্স তৈরি করতে চান। গুড গভর্নেন্স ইন এ সেন্স, বিএনপি কিন্তু দীর্ঘদিন পরে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সুতরাং বিএনপির কাছে জনগণের যেরকম প্রত্যাশা আছে, আবার রাজনৈতিক নেতৃবৃন্দেরও অনেকগুলো প্রত্যাশা আছে। সুতরাং এইটাকে, যেমনটা ধরেন বিএনপির জন্য অনেক চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো ধরেন ডোমেস্টিক অ্যাফেয়ার্সে অনেকগুলো চ্যালেঞ্জ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে অনেকগুলো চ্যালেঞ্জ, আমাদের পাশের বৃহৎ একটা রাষ্ট্র ভারত, এবং আপনি সবার প্রথম কোন চ্যালেঞ্জটি আসলে দেখেন নতুন যে সরকার আসতে যাচ্ছে তাদের? উত্তরটি নিতে চাই, তবে একজন অতিথি যেহেতু আছেন তার কাছে একটি প্রশ্ন আমি একটু রাখতেই চাই। নাজমুল সাকিব, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের। এনসিপির একজন নেতা বলেছেন যে তারা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করার চিন্তা ভাবনা করছে, কারণ তারা প্রথমত বলেছে যে যেই মন্ত্রিসভা হোক বা যেই সরকার এখন গঠিত হতে যাচ্ছে সেখানে অনেক ধরনের ভোটের কারচুপি হয়েছে, অনেক গরমিল হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছেন। এবং তারা বলছেন যে তারা একটি যে মন্ত্রিসভা হবে তাদেরকে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে এই ছায়া মন্ত্রিসভা। আইন অনুযায়ী ছায়া মন্ত্রিসভা তৈরি করার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। দেখেন, ছায়া মন্ত্রিসভা তো হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কনসেপ্ট। হ্যাঁ, ডেমোক্রেসির যে কিছু বেস্ট প্র্যাকটিস আছে সেগুলোর একটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা। অর্থাৎ এই ছায়া মন্ত্রিসভা আইনে আছে কি আইনে নাই, এটা তো খুবই একটা অমূলক বিষয় আর কি। আপনার ডেমোক্রেসিতে অনেক কিছুই থাকবে, সবকিছু তো আপনি আইন দ্বারা নির্ধারণ করেন না। হ্যাঁ, আর ছায়া মন্ত্রিসভা দিয়ে হচ্ছে কি, আপনার একই সাথে যখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, সেখানে যারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পোর্টফোলিওতে থাকবেন,
পক্ষান্তরে আমি বিরোধী দলে এমন কিছু ব্যক্তিবর্গকে নিয়ে আসতে চাই যারা ওয়াচডগের ভূমিকা পালন করতেছে। মানে এক একজন এক এক মিনিস্ট্রির দায়িত্বে থাকলো, মানে মিনিস্ট্রি কাজগুলো প্রপারলি করছে কিনা। একই সাথে দুইটা কাজ এখানে, একটা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রপারলি জনগণের কল্যাণে কাজ করছে কিনা, এটা একটা বিষয়। আর একটা বিষয়, একই সাথে সে নিজেকে নার্চার করে, নিজেকে পরিশুদ্ধ করে, নিজেকে গঠনমূলক কাজে এনগেজ করে, যে সে যাতে বা এই ছায়া মন্ত্রিসভাটাই যাতে পরবর্তীতে এমন একটা কনফিডেন্স নিজেদের মধ্যে বুস্ট আপ হয়, যাতে করে পরবর্তীতে যদি এই এনসিপির যে জোট তারা যদি সরকারে যায়, তাহলে তারা যাতে প্রপারলি গভর্নেন্সের জায়গাগুলো ঠিক মতো পালন করতে পারে, গভর্নমেন্ট প্রপারলি ফাংশন করাইতে পারে। মানে তারা এই কি দুইটা বাইরে জায়গা থেকে দিলে বিরোধী ছায়া- দলের ভূমিকা, মানে এই সরকার কাজ করছে কিনা, সরকার কোথায় কি দুর্নীতি করলো, কোথায় কি করা দরকার ছিল, এই দেখভাল করার দায়িত্ব তো হচ্ছে সংসদের বিরোধী দলের। তারা তো সেইখানে বিরোধী দলের অবস্থানে নেই, যারা যারা হয়তো এই বক্তব্য দিচ্ছেন তারা তো সেখানে নেই। তাহলে তারা কিভাবে এই কাজটি করবেন? তারা সংসদের আপনি কি- বাইরে কি থেকে কি বললেন তারা এটা? তারা দায়িত্বশীল, মানে হ্যাঁ। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা ওই এটা করবেন আর কি। যেহেতু রাজনীতিতে গুণগণের যে গুণগত পরিবর্তনের যে একটা প্রচেষ্টা চলছে, তারই অংশ হিসেবে তারাও ধরেন শ্যাডো মন্ত্রিসভা তারা করবেন। তারা ওই পার্টিকুলার যে মন্ত্রণালয় যেগুলো আছে, এক একজন এক একটার দায়িত্বে থাকবেন, সেটাকে তারা ফলো করবেন, তাই তো নাজমুল সাকিব? জি জি, এটা তো বিরোধী দল হিসেবেই করছে তারা। ছায়া মন্ত্রিসভার হ্যাঁ। কনসেপ্টটা কি? বিরোধী দলই তার মানে সরকার বিরোধিতার জায়গা থেকে বিরোধী দলের একটা ফাংশন হিসেবে ছায়া মন্ত্রিসভা তার একটা উইং আর কি, আর কিছু না তো। এটা বিরোধী দলেরই কাজ, এটা তো সরকারি দলের কাজ না। আমি কি বুঝাইতে পারছি? এটা হ্যাঁ, আমরা বুঝতে পারছি। ধরেন এটা আমি যদি ফান করে বলি, ফান করে, তাহলে ধরেন একটা মিনিস্টার একটা ফিলিংস হয়তো আসতে পারে। যাই হোক, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। না হ্যাঁ বলেন, আপনি কন্টিনিউ করেন প্রশ্ন যদি থাকে। না, ঠিক আছে। না আমরা এর কোয়েশ্চেন তো হ্যাঁ না না, আমরা তো আসলে এর আগে তো এভাবেই দেখিনি, তাই এর জন্যই প্রশ্নটা বারবারই সামনে আসছে যে আপনি তো এবার আমি একটু করে আমি হ্যাঁ, আর একটু বলেন। বিস্তারিত ব্যাখ্যা করি। হ্যাঁ বলেন। ধরেন আমরা আমাদের পলিটিক্সটা, টোটাল বাংলাদেশের পলিটিক্সটা যে রাজনৈতিক দলগুলো আছে, এগুলো তো জুলাই গণ অভ্যুত্থানের দল। বিএনপির একটা বিশাল ভূমিকা আছে, জুলাই গণ অভ্যুত্থান বলেন, গণ বিপ্লব বলেন, সেখানে এনসিপির একটা বিশাল ভূমিকা আছে। এনসিপির শীর্ষ নেতৃত্ব তো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আবার এই এনসিপির নেতৃত্ব তারেক জিয়া সাহেবের সাথেও কোঅর্ডিনেট করেছে, মানে যখন জুলাই গণ অভ্যুত্থান হয়েছে আর কি, ওই সময় কোন সময়। আবার তারা জামায়াত ইসলামের সাথেও সম্পর্ক রেখে চলেছে। ফলে এখানে যারা আছে সবাই কিন্তু জুলাই গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিটের জায়গাটা আছে, যে আমরা বেস্ট প্র্যাকটিস গুলো নিয়ে আসবো, গণতন্ত্রের যে ভালো ভালো জিনিসগুলো ওয়ার্ল্ডে প্র্যাকটিস করে চর্চা করে, সেই জায়গায় জিনিসগুলো আপনি নিয়ে আসবো। ধরেন একটা শ্যাডো ক্যাবিনেট হলে এটা দিয়ে হবেটা কি? আপনি রাস্তার মারমার কাট রাজনীতিটা না করে আপনি একটু গঠনমূলক রাজনীতি করতেছেন, এদিকে টার্ন করতেছেন। মানে ধরেন রাস্তায় ইট পাটকেল ছুড়বেন, নাকি আপনি হচ্ছে প্রপারলি গভর্নমেন্ট প্রপারলি ফাংশন করছে কিনা, আপনি জাস্ট রিটোরিক কথাবার্তা না বলে পলিটিক্যাল যে বিভিন্ন রিটোরিক আছে, এরে ধরে ফেলো, এরে মেরে ফেলো, বা আদারওয়াইজ আরো অন্য অনেক কিছু আছে, সেটা না করে আপনি গভর্নমেন্ট প্রপারলি জনগণের কল্যাণে বিভিন্ন প্রজেক্ট নিচ্ছে কিনা, শিক্ষা খাতে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ভালোভাবে কাজ করছে কিনা, চিকিৎসা মন্ত্রণালয় ভালোভাবে কাজ করছে কিনা, তার আরো কি করা যেতে পারে সেই প্রেসক্রিপশন গুলো দেয়া। অর্থাৎ সব সময় গভর্নমেন্টকে নজরদারির মধ্যে রাখা। নজরদারির মধ্যে রাখা, এই হচ্ছে শ্যাডো ক্যাবিনেটের কনসেপ্ট আর কি। আচ্ছা, আমরা তাহলে সামনের দিনগুলোতে সেরকম একটি কনসেপ্টের হয়তো মন্ত্রিসভা দেখতে পাবো, যেটি হয়তো আমরা নতুন দিশা খুঁজতেছি। তো ধরেন তারেক জিয়া সাহেব এখন কি করলেন, হ্যাঁ, উনি ল্যান্ডস্লাইড ভিক্টরি, মানে ল্যান্ডস্লাইড না বলে মানে নিরঙ্কুশ বিজয় পেলেন, 2/3 মেজরিটি পেয়েছেন। পিপল তাকে, জনগণ তাকে সেই মেজরিটি, এটা তার পাওয়ারই কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে কিছুটা উত্তেজনা ছিল। সেই হাইটটা এনসিপি জামাতের জোটে আসার কারণে তরুণদের যে একটা বিশাল অংশ এদিকে টার্ন করছে, তার কারণে একটা হাই বোর্ডে গেছিল, বা জামাত ইসলামী ক্ষমতা যায় কিনা। কিন্তু রোডে মানে রুরাল বাস্তবতায় বা গ্রাম অঞ্চলের বাস্তবতা বলেন, বা টোটাল মানে আমি যদি ফেসবুকের দুনিয়া থেকে যদি রিয়াল পলিটিক্স এর জায়গায় যায়, বাস্তবের দুনিয়া যায়, তাহলে তো এটা মানে এক্সপেক্টেড ছিল হচ্ছে
তারেক জিয়া সাহেব 2/3 মেজরিটি নিয়ে, বিএনপি 2/3 মেজরিটি নিয়ে আসবে। আমি যেমন ফেসবুকে আমি আগে প্রেডিকশন দিয়েছিলাম যে বিএনপি হচ্ছে 220 আসনে জিতে আসবে মিনিমাম আর কি। মিনিমাম তো সেই প্রেডিকশন আমরা 8টা কম হয়েছে। সেই প্রেডিকশন আমরা কয়টা কম হয়েছে? একটা না, 20টা যদি হয় তাহলে 8টা কম হয়েছে না? না, কম হয়েছে কিভাবে? আপনার 7টা স্বতন্ত্র আছেন, বিএনপি না? ওটা সহ বলেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এটা তো আমরা জানি যে তারেক মানে বিএনপি কয়টা আসন নিয়ে জিতে আসবে, এটাকে আমরা জানি না? জানি তো। এগুলো আরো বোঝা যায় হচ্ছে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি, উনি তো 2-3 দিন আগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। তো এটা তো উনিও জানে যে এখানে বিএনপি ক্ষমতায় আসতেছে, কিন্তু কত মার্জিনে ক্ষমতা আসবে সেটাই হচ্ছে দেখার বিষয় ছিল। এর পরবর্তীতে তারেক যে গুড জেস্টার দেখাচ্ছে, উনি জামাতার আমিরের বাসায় যাচ্ছেন, উনি এনসিপির নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন, সেখানে গিয়ে কুশল বিনিময় করছেন। এই জিনিসগুলো আমাদের এখানে একসময় কালচারটা ছিল। যেমন শেখ মুজিবুর রহমান সাহেব রাজাকারও উনি কিন্তু ওনার সাথে সম্পর্ক রাখতেন যখন 71 পরবর্তীতে, কিন্তু সেটা বাদ দিল। মানে আমাদের বাংলাদেশে এখন যে মানে আগের রাজনীতিতে এখন ফেরত আনতে পারবেন না আপনি চাইলেও। মারমার কাটকার রাজনীতি এখানে আর হবে না। মানুষ কয়বার রক্ত দিবে আপনি আমাকে বলেন? জুলাই গণ বিপ্লবে আপনার 800 বলেন, 1400 বলেন, বা 20,000 আহত হইলেন, 800 মানুষ নিহত হইলো, জীবন দিল, বারবার মানুষ কি রক্ত দিবে নাকি? সে রক্ত দেওয়ার পরিস্থিতি আমরা কেন তৈরি করবো? ওই ইয়া থেকে, প্যারিস থেকে হেমিলনের বাসিওয়ালা পিনাকি সাহেব হচ্ছে একটা স্ট্যাটাস দিবেন, একটা ভিডিও বানাবেন, ভিডিও বানিয়ে একটা উৎপাত করবেন, বলবেন হচ্ছে ফরাসি বিপ্লব 10 বছর ধরে চলছে, বাংলাদেশও 10 বছর ধরে চালানো লাগবে, বিপ্লবী সরকার হবে। এই যে বাকুয়াজ আলাপ গুলো করে দেশের মানুষকে বিভ্রান্ত করে আপনি আবার সবসময় রাজপথে থাকবে, তাহলে মানুষজন কি পড়ালেখা করবে না? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রগুলো আছে, কয়েকটা মহব্বাস তৈরি আছে বনাগানের জুবায়ের মোসাদ্দেক এরকম কিছু আর কি, এদেরকে ধরেন শিবিররা এনগেজ করে রাখে। সে হচ্ছে ভালো বলে রিস্ক করবে শিবির, কিন্তু শিবিরের কয়েকটা বাচ্চা আছে, এদেরকে দিয়ে মনে করেন মাস্তানি করাবে, পাড়ার মাস্তানের মতো। কালকে যেমন আমি নিজে থেকে দেখলাম হাতিয়ে কি ঘটছে না ঘটছে এটা প্রপারলি ইনভেস্টিগেশন না করে রাজুতে আমি নামে গেলাম হচ্ছে মাস্তানি করার জন্য। এক একজন তো এক একভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়া শুরু করছে। ধরেন তারেক জিয়া সাহেব তুই তুকারি করে কথা বলতেছেন, স্লোগান দিচ্ছে, এগুলো তো ভদ্রতার পর্যায়ে পড়ে না। আমরা তো চাচ্ছি কি সেই সংস্কৃতি থেকে বের হয়ে একইভাবে আমাদের এনসিপিরও কেউ কেউ এগুলো তো করছে, এগুলো তো আমি অস্বীকার করছি না। ফলে কিন্তু আমাদের এই সংস্কৃতি থেকে তো বের হয়ে আসতে হবে। আমাদের সংস্কৃতি হবে হচ্ছে আমরা জনগণের জন্য কি করতে পারি সেটার বিষয়ে। আমরা খালি হচ্ছে তাই ইন্ডিয়া থেকে মোদি আসবে না কে আসবে সেটার জন্য আমরা একটা বক্তব্য দিচ্ছি। আর ভাই ওভারসাইজ ভারত বিরোধিতা আপনি কেন করবেন? আপনি জুলাই অভ্যুত্থানের সময় আমাদের যে সাবেক উপদেষ্টা ছিলেন মাহফুজ আব্দুল্লাহ, যিনি জুলাই অভ্যুত্থানের লিয়াজু কমিটির অন্যতম প্রধান আর কি, আমরা ফিরবো। নাজমুল সাকিব আপনি আছেন আমাদের সাথে। আমরা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলা আপনার কাছে একটু শেষ প্রশ্ন একটু করতে চাই। সেটি হচ্ছে যে আজকে প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সচিব তিনি বলেছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা 90% সফল হয়েছেন। আপনার দৃষ্টিতে আসলে তারা 90% বা কত শতাংশ সফল হয়েছেন, একটু মন্তব্য নিয়ে আসলে আমরা আলোচনা শেষ করবো আপনার সাথে। আসলে সফল কি ব্যর্থ এটা তো আমি সরাসরি মূল্যায়ন করা ঠিক হবে কিনা জানি না। এটা তো মূল্যায়ন করবে দেশের মানুষ, এখানে যারা আজকের এই অনুষ্ঠানে জয়েন করেছেন বা আপনি আমরা সবাই মিলেই কিন্তু একটা মূল্যায়ন করা। তবে হ্যাঁ, যে এটা ঠিক একটা অন্তর্বর্তী সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকারই বলেন, যদি দীর্ঘ সময় থাকে সে কিন্তু বিতর্কিত হয়, যেহেতু জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতামূলক সরকার ছাড়া স্বাভাবিক কারণে সে কিন্তু তার মধ্যে যে একটা মানে ভীতি বা তার যে একটা দায়িত্ব বা কর্তব্য সেটা কিন্তু পালন করার সুযোগ থাকে, যেটা এই যে দীর্ঘ সময়, কারণ এটা যদি 3 মাস বা 6 মাস হাইস্ট যদি থাকতো তাহলে কিন্তু আজকে বিতর্ক হতো না। আজকে এই যে আমরা যে ওনারা সফলতার কথা বলছেন, আমি বলবো না তারা সফল হয়নি, আমি বলবো না ব্যর্থ হয়েছে, সেটা বলবো না। তবে এটা ঠিক যে দীর্ঘ 17-18টা বছর যে আমরা অন্যায় অবিচার ফ্যাসিস্টের আন্ডারে থেকে যে নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিলাম, সেখান থেকে আমরা অনেক অনেক গুণ ভালো ছিলাম, এটা ঠিক। কিন্তু সরকার চালাতে গেলে যে অভিজ্ঞতা, যে যোগ্যতা, যে জ্ঞান, যে অভিজ্ঞতা দরকার,
আইন শৃঙ্খলা বলেন, বিভিন্ন ক্ষেত্রে হয়তো সেভাবে তারা সফলকাম হয় নাই। আর তাছাড়া আপনি জানেন যে যেহেতু এই দীর্ঘদিন আওয়ামী লীগ দুঃশাসন যে অন্যায় বিচার করেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংস্কারের যে বিষয়গুলো সেগুলো নিয়ে তো দীর্ঘ আলোচনা, এটা নিয়ে অনেক মিটিং, অনেক কিছু হওয়ার কারণে হয়তো সময় লেগেছে। কিন্তু তা আমি মনে করি যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে এর আগে 111-এ যারা সরকারে ছিল, 111-এর যারা কৌশলী, সবাই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছিল। কিন্তু এই যে দীর্ঘ সময় তারা যে আছে, আমরা বিশ্বাস করি এই যে একটা সুন্দরভাবে একটা সরকার পরিচালনার পর একটা নির্বাচন, যে একটা সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন এর মাধ্যমে আজকে তারা ক্ষমতা হস্তান্তর করছে, আমি মনে করি তো এটা একটা সফল। এবং তারা অবশ্যই, যে দেশের মধ্যে আমরা জানি যখন একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে হানাহানি, গোলাগুলি, মারামারি, খুন খারাপি, মানে এই যে সংঘাতময় অবস্থা যেটা অতীতে আমরা দেখেছি, সেটি আসলে হয়নি। সেই হিসেবে বলা যায় এই ক্ষেত্রে- শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হচ্ছে। এটাই আমরা সফল। সেটি আসলে আমরা সামনের দিনগুলোই দেখতে চাই। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার যুক্ত হয়েছেন, এবং আগামীতে আবারও কথা হবে। অন্যান্য অতিথিরা আপনারা আছেন আমাদের সাথে, তবে বিরতির পর আলোচনায় ফিরবো আমরা। দর্শক, একান্ত চ্যানেলে বিরতির সময় হয়ে গেল। বিরতির পর নিশ্চয়ই আবার আলোচনায় যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ। ৭১ জানালে আমরা আলোচনা করছিলাম নির্বাচনের পরবর্তী আসলে সময়টাতে আগামীতে সরকার গঠন হতে যাচ্ছে এবং তার নানা রকম দিকগুলো নিয়ে। আমাদের সাথে আছেন অতিথি হিসেবে নাজমুল সাকিব, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের, এবং আছেন অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের কাছে আমাদের অতিথি জিয়াউল কবির সুমনের বোধহয় প্রশ্ন আছে। হ্যাঁ, আমি ডক্টর আনিসুর রহমানের কাছে জানতে চাই, সেটি হচ্ছে মন্ত্রিসভা গঠনের বিষয় যেটা বলছিলেন যে এখানে যেহেতু 212টা সিট পেয়েছে বিএনপি, তো 17, 18, 19 বছর বিএনপির নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু মানে ক্ষমতার বাইরেই 2007-এর পরের থেকে। তো এখানে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে কাদেরকে প্রাধান্য দেওয়া হতে পারে, একদম স্পেসিফিক কোন কোন ক্রাইটেরিয়ায়, কোনো আন্দাজ করা যায় কিনা? ধরে নিচ্ছি যে এখানে আপনার একটা প্রফেশনাল ক্যাবিনেট করার চিন্তা ভাবনা করবে। প্রফেশনাল ক্যাবিনেট ইন এ সেন্স যারা একাডেমিশিয়ান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট আছে, যারা ট্যালেন্টেড এবং আপনার ইয়াং এবং প্রবীণ, এই দুটোর সংমিশ্রণ হবে। এবং তিনি যেহেতু দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, সেখান থেকে যারা তার আশেপাশে ছিলেন, যাদেরকে তারেক রহমানকে যারা বুদ্ধি পরামর্শ এবং বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিয়ে হেল্প করেছেন, সেখানের একটা রিফ্লেকশন থাকতে পারে, আমরা অনুমান করছি। তারপরে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ যারা একটা বিশেষ অভিজ্ঞতার মধ্য দিয়ে, রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা গিয়েছেন, তাদের একটা পারসেপশন থাকবে, আর প্রবীণদের একটা রিফ্লেকশন থাকবে। এই ধরনের একটা ক্যাবিনেট হতে পারে বলে বিভিন্ন মাধ্যমে আমরা একটা ইমাজিন করতে পারি। তারপর দেখা যাক। তারেক রহমান সাহেব কিন্তু আগে বলেছেন একাধিকবার যে জাতীয় ঐক্যের সরকার করবেন, সেটা কি কতটুকু? না, আসলে মনে হচ্ছে না এখানে জাতীয় ঐক্য সরকার হবে, এখানে বিএনপি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে। বাট এখানে আমি যেটা বললাম, বাংলাদেশে সবচেয়ে বড় প্রবলেমটা হবে ফাংশনাল ডেমোক্রেসিটা কেমন। যেমন ধরেন একটা দল মনে হয় শ্যাডো ডেমোক্রেসির কথা বলছেন। দ্যাট ইজ নট দ্য কনসেপ্ট অফ বাংলাদেশ, এন্ড দ্যাট ইজ নট রিকোয়ার্ড উইথ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন, এন্ড দ্যাট ইজ নট অ্যাডজাস্টেড উইথ দ্য পলিটিক্যাল কালচার ইন বাংলাদেশ। এটা ওয়েস্টে আছে, এটা ইংল্যান্ডে আছে। আপনারা দেখবেন ইংল্যান্ডের সংবিধান কিন্তু লিখিত সংবিধান নয়। ইংল্যান্ডের সংবিধানের অনেকগুলো প্রভিশনস আছে যেটা তাদের ট্র্যাডিশনের সাথে সম্পৃক্ত। সো ট্র্যাডিশন এটা সংবিধানের মধ্যে প্র্যাকটিস করে তারা। সুতরাং এই সমস্ত কনসেপ্টগুলো আমাদের দেশের ডেমোক্রেসির জন্য কতটুকু রেসপন্সিবল, তার চেয়ে যদি আমাদের পার্লামেন্টটা ফাংশনেবল হয়, দ্যাট উইল বি ভেরি মোর ইফেক্টিভ দ্যান দিস কাইন্ড অফ কনসেপ্ট। এবং ফাংশনাল পার্লামেন্ট, ফাংশনাল ডেমোক্রেসি,
এটা কিন্তু দেশকে উন্নতির দিকে নিয়ে যায়। এবং ফাংশনাল ডেমোক্রেসিটা হবে সংসদে। সংসদে বিরোধী দলের কাজটি হচ্ছে সরকার দলকে ক্রিটিসিজম করে সরকার দলকে বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেওয়া, আর সরকার দলের কাজ হলো বিরোধী দলের এই সমস্ত ক্রিটিসিজমকে অ্যাকসেপ্ট করে ওন করে কিভাবে ডেভেলপমেন্টের দিকে যাওয়া যায় সেটার কাজ। সুতরাং আমাদের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে যেমনটা আমরা ফাংশনাল পলিটিক্যাল সায়েন্টিস্ট, ইকোনমিস্ট, ইন্টারন্যাশনাল রিলেশন, হিস্ট্রিয়ানদেরকে কাজে লাগাই না, সেরকম ভাবে আমরা সংসদটাকেও পলিটিক্যাল কালচারাল যে প্র্যাকটিসটা হবে সংসদে, সেটাকে আমরা একটা ফাংশনাল পার্লামেন্ট বানাই না। সেটা হচ্ছে আমাদের একটা বড় ধরনের ক্রাইসিস। বাট আমরা এই সরকারের কাছে অনেক কিছুই প্রত্যাশা থাকবে, জনগণের অনেক কিছু প্রত্যাশা থাকবে। সেই প্রত্যাশার জায়গা থেকে যদি একটু আপনার কাছে প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে যদি ভোটের শতাংশের হিসেব বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে যে বিএনপি ভোট পেয়েছে 49.97 এবং জামায়াত পেয়েছে 31.76, এনসিপি পেয়েছে 3.05, এরকম একটি শতাংশের হিসাব তারা দিয়েছে। এটি কি আপনি কিভাবে দেখছেন? মানে সেই শতাংশের হিসেবে কি বিএনপির কি আরেকটু বেশি ভোট পাওয়ার সুযোগ তৈরি হতো না? দেখুন, এগুলো সবকিছুই হচ্ছে আপনার ওই যে পলিটিক্যাল গেইনের একটা প্রচেষ্টা। বাংলাদেশে এই কত পার্সেন্ট ভোট পড়লো এটার উপর কিন্তু বাংলাদেশের পলিটিক্সটা ডিসাইডেড না। বাংলাদেশের ডেমোক্রেসিতে যেটা ডিসাইডেড সেটা হলো, সাপোজ ধরেন একটা আসনে 50,000 ভোট, একটা আসলে একজন পেল 24,500, আরেকজন পেলেন হলো 25,500। 25,500 কিন্তু আপনার হলো যে মেম্বার পার্লামেন্ট হবেন। এখন রাষ্ট্রপতি শাসিত যে সমস্ত কান্ট্রিগুলো আছে, যেখানে সরাসরি জনগণ রাষ্ট্রপতি নির্বাচন বা প্রাইম মিনিস্টার নির্বাচনে ভোট দেয়, সেক্ষেত্রে আপনার এই শতাংশের ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। বাট আমাদের মতো যে সমস্ত পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে, এখানে শতাংশটা নট ভেরি ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, পলিটিক্যাল পার্টিগুলো এই শতাংশ ব্যবহারগুলো করে তাদেরকে পলিটিক্যাল গেইনিং করার জন্য এবং জনগণের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি করার জন্য যে আমাদের এত শতাংশ জনগণ আমাদের সমর্থনে আছে। এবং আপনি দেখবেন যে বেশ কিছু পত্রিকা এই যে আপনার উচ্চকক্ষে কারা যাবে এটা নিয়ে কিন্তু শতাংশের একটা পার্সেন্টেজ তারা বের করে উচ্চকক্ষে তাদের অবস্থানটা নিশ্চিত করার জন্য একটা পলিটিক্যাল গেইন করতে চায়। উচ্চকক্ষের হিসেবটা এখন কি হবে? এটা কি যেহেতু বিএনপি এর আগে আমার হয় যে আপনার আসন ভিত্তিক এটা পাবে, উচ্চকক্ষে পাবে, আসন ভিত্তিক ডিস্ট্রিবিউশনটা হবে। এবং যতটুকু ইমাজিন করতে পারছি, নট এখানে তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল, তো সেজন্য তারা হয়তো সেটাই চেষ্টা করবেন যে আসনের ভিত্তিতে। আবার যদিও জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে অন্যান্য দলগুলো তারা তো ভোটের হিসেবের দিকে হয়তো যাওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আসলে একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে কিনা? না, দেখুন, বাংলাদেশের এখন পর্যন্ত ইলেকশন পরবর্তীতে যে সমস্ত পলিটিক্যাল ডেভেলপমেন্ট গুলো দেখছি, মনে হয় না এক ধরনের কনফ্লিক্টের মধ্যে যাবে। বিকজ আপনার এই ইউনুস গভর্নমেন্টের সময় যেমনটা বাংলাদেশের অনেকগুলো পলিটিক্যাল আনরেস্ট বা এই ধরনের মব সংস্কৃতিতে ছিল, সেটা কিন্তু এখন হবে না। বিকজ অফ এটা হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট। পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে আন্দোলন এগুলোকেও খুব কনস্টিটিউশনাল ওয়েতে করতে হয়। সুতরাং অনেক যে পলিটিক্যাল জটিলতা তৈরি হবে এমনটা ধরে নিচ্ছি না, বরং সলিউশনের দিকে যাবে। বিকজ অফ একটা পার্টি যখন মেজরিটি পার্টি হিসেবে আত্মপ্রকাশ করবে, সেই পার্টি তার যে ম্যান্ডেট আছে, তার যে ম্যানিফেস্টো আছে এবং তার যে একটা কমিটমেন্ট আছে, এই কমিটমেন্টগুলোকে রিফ্লেকশন করতে চায়। তবে সবচেয়ে বড় কথা হলো যে বিএনপির যে যিনি প্রধানমন্ত্রী হবেন, তার কাছে জনগণের অনেক প্রত্যাশা আছে এবং তিনি কতটুকু করতে চান, মানে হোয়াট ইজ হিজ ডিজায়ার এবং হোয়াট ইজ হিজ ডিজাইন, হোয়াট ইজ হিজ প্ল্যান, এগুলোতে অনেক কিছু ডিপেন্ড করবে। নিশ্চয়ই। নাজমুল সাকিব, আপনি আছেন আমাদের সাথে, আপনার কাছে হ্যাঁ, ওনাদের এক্সপেকটেশন কি আসলে কেমন হবে? ওনারা যে শ্যাডো ইয়েটা করতে যাচ্ছেন, তো সেটা কতটুকু সমর্থন পাবে বা এই বিষয়ে যদি একটু ব্রিফ করেন আর কি। আচ্ছা, শ্যাডো ক্যাবিনেট তো এটা তো মাত্র শুরু হচ্ছে, এখনো তো এক ধরনের কনসেপ্ট ব্রিটেনে আছে। বাংলাদেশে কিভাবে আগাবে সেটা তো ভবিষ্যৎ বলে দেবে, এটা এই মুহূর্তে বলা তো কঠিন। এখনো তো কনসেপ্ট আকার আছে, প্র্যাকটিসে আসলে তখন বোঝা যাবে। আলোচনা করতে করতে হয়তো ডেভেলপমেন্টটা হবে, আলোচনা করতে করতে। আর আপনি হচ্ছে উচ্চকক্ষের বিষয় বোধহয় বলছিলেন। দেখেন, উচ্চকক্ষের বিষয়ে জুলাই সনদে যেভাবে আছে, এনসিপি বা জামাত যেভাবে করে বলে, আমি আরো 1 মাস থেকে 1.5 মাস আগে বলেছি উচ্চকক্ষে পিআর হবে না। কেন হবে না? আপনার জুলাই সনদে বলা আছে হচ্ছে
যে দল মেজরিটি পাবে সেটা, এবং সেই দল ইশতেহারে যেভাবে করে বলবে, সে নির্বাচনী ম্যানিফেস্টোতে যেভাবে করে বলবে, যদি তারা বলে যে উচ্চকক্ষে হচ্ছে সে যতটা 300 আসনের মধ্যে যতটা আসন পাচ্ছে সেই অনুপাতে উচ্চকক্ষে আসন দিবে, তাহলে ইশতেহারে যেভাবে বলা আছে সেভাবে। অথবা সে যদি ইশতেহারে বলে যে হচ্ছে পিআর এর ভিত্তিতে হবে, ভোট যত শতাংশ পেয়েছে তার ভিত্তিতে হবে, তাহলে সেভাবে হতে পারে। এখন জামাত বা 11 দলীয় জোট, এনসিপি সহ যে জোটটা, তারা তো বলেছে হচ্ছে পিআর এর ভিত্তিতে বা ভোটের শতাংশের ভোটের ভিত্তিতে। ভিত্তিতে, হ্যাঁ। হুম। কিন্তু বিএনপি তার ইশতেহারে স্পষ্ট করে দিয়েছে তারা হচ্ছে এই আসনের ভিত্তিতে যাবে, আসনের ভিত্তিতে করবে, মানে লোয়ার হাউসের আসনের ভিত্তিতে করবে। বাট আরেকটা করবে, বিষয় এটা তো হচ্ছে- এটা তো নিশ্চিত। হ্যাঁ, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। এখন আরেকটা বিষয়, এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি, হ্যাঁ, হ্যাঁ। যদি ভোটের রিপ্রেজেন্টেশন না হয়, আলাদা করে একটা আপার হাউসের বিলাসিতা করার মতো, এটা হোয়াইট এলিফ্যান্ট হয়ে যাবে আর কি, শ্বেতহস্তি পালার মতো হবে। এটা দরকার নাই আসলে আপার হাউসে। এটা আর একটা রঙ্গমঞ্চ বানানোর তো দরকার নাই আমাদের। এটা আমরা এফোর্ড করতে পারবো না, এত টাকা পয়সা বাংলাদেশের হয় নাই যে আপনারা একটা আপার হাউস বানাবেন, সেখানে ওনার যারা যারা মন চায়, এখানে আর একটা ধরেন এটা একটা ব্যবসা বাণিজ্যের একটা দোকান হয়ে যাবে আর কি। বড় যারা যে বড় বড় টাকা পয়সা আছে তারা দেখবেন যে অনেক কিছু এটা ম্যানেজ করে নিয়েছে, কিংবা আরো অনেক বেশি চাটুকার তৈরি হবে। আপনি চাটুকার অধ্যাপকদের মধ্য থেকে হইতে পারে, আইনজীবীদের মধ্য থেকে হইতে পারে, তারপর সাংবাদিকদের মধ্য থেকে হইতে পারে, সিভিল সোসাইটিদের মধ্যে থাকবে। আলাদা একটা ভাইব্রেন্ট সিভিল সোসাইটি যে আছে সেটা আর থাকবে না। ফলে আমি এমনি হচ্ছে আগে থেকে হচ্ছে আপনার ইয়ার বিরোধী ছিলাম, আপার হাউসের বিরোধী ছিলাম। আপার হাউসে বাংলাদেশে কোনো ফাংশন নেই আসলে, এগুলো একদম বাকওয়াজ জিনিস বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি। এটা আমার ব্যক্তিগত অভিমত, দলীয় কোনো অভিমত না। আর যদি একান্তই আপার হাউসের বিষয়, আসলে আপার হাউসের কনসেপ্টটা কিভাবে আসছে আপনারা হয়তো খেয়াল করছেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে বাংলাদেশে যখনই সংস্কারের প্রশ্ন আসে, তখন কি সংস্কার করবে সেই একটা বিষয় চলে আসে। তখন যেমন ধরেন সিরাজুল আলম খানরা বাংলাদেশের সাংবিধানিক স্ট্রাকচারের মধ্যে ওনারা কি চায়, তখন ওনারা কিন্তু আরো সেই 80-র দশকে 90-এর দশকে ওনারাও তখন আপার হাউসের কথা বলতেন আর কি। মানে সংস্কার, মানে সংসদে যদি সংস্কার করতে চান তাহলে একটা আপার হাউস লাগবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এত একটা ছোট রাষ্ট্রের মধ্যে আপনি আপার হাউস লাগবে কিনা সেই প্রশ্নটা আপনি আগে সমাধান করবেন। তারেক জিয়া সাহেব এটা কন্টিনিউ করে গেছেন। ধরেন আওয়ামী লীগের আমলে উনি কি রাজনীতি করবেন? আওয়ামী লীগের সাথে আপনি করে রাস্তায় পিটাপিটি করে পারতেছেন না। আওয়ামী লীগের রাষ্ট্রযন্ত্র এভাবে ফেসিস্ট কাঠামো দিয়ে দাঁড়ায় গেছিল, আপনি তাদের সাথে কুলে উঠতে পারতেছেন না। তখন আপনাকে সফট কথা বলতে হবে। এখন সফট কথা বলতে গেলে আপনি সংস্কারের কথা বলবেন। এখন সংস্কারের কথা কি বলবেন? আপার হাউস একটাই আছে আর কি, এই থেকে সূত্রপাত হয়েছে, এছাড়া আর কিছু নাই। এটাতে এমন আহামরি কিছু না আর কি আপার হাউস জিনিসটা। ফলে এটা নিয়ে তো মাতামাতির কিছু নাই। আপার হাউস তো আমার সমস্যা না, আমার সমস্যা হচ্ছে গুড গভর্নেন্স আছে কিনা, আমার সমস্যা হচ্ছে এমপ্লয়মেন্ট আছে কিনা। আমার যে বিএনপি তার ইশতেহারে যে বলছে 1.5 বছরে বা 1 বছরে কত 1 কোটি বা সামথিং কর্মসংস্থান, হ্যাঁ। মোরলেস কর্মসংস্থান, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা ভাই। অভ্যুত্থান হয়েছে কি নিশ্চয়ই জন্য? এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা আমরা করব, তবে বিরতির পর নিশ্চয়ই আপনারা আছেন আমাদের সাথে। দর্শক, ধন্যবাদ। দর্শক, একাত্তর জার্নালে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নাজমুস সাকিব, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের, এবং একই সাথে অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনের কাছেই ছোট করে আসলে যদি একটু প্রশ্ন, সেটা হচ্ছে প্রেস সচিব আজকে বলেছেন যে গণমাধ্যমে তিনি জানিয়েছেন যে এই সরকার, এর আগেও আমাদের একজন অতিথির কাছে আমরা এই প্রশ্নটি রেখেছিলাম যে 90% আসলে সফল হয়েছে, অর্থাৎ 10% তাদের ব্যর্থতার জায়গাটা আছে, কিন্তু সেইটি তারা বিস্তারিতভাবে বলেনি। আপনাদের দৃষ্টিতে যদি মার্ক দিতে বলা হয়, তাহলে বর্তমান সরকারকে সফলতার ব্যর্থতায় কতটুকু মার্ক দেবেন? নাজমুস সাকিব। সফলতা কিভাবে মাপ কাঠি ধরবেন সেটার উপর ডিপেন্ড করে আছি। আপনি যদি আইন ও বিচারের জায়গায় বলেন, তাহলে মোটামুটি আইনের অনেক কিছু, আমারও শিক্ষক, উনি আমার ডাইরেক্ট টিচার ডক্টর আসিফ নজরুল স্যার, উনি বেশ কিছু কাজ করেছেন আইনের সংস্কারের জায়গায়। কিন্তু আপনি বিচারাঙ্গনের সংস্কারের জায়গা যদি বলেন, এটা সো টাফ ছিল, এটা ওনার হাতেও নাই, এটা তো বিচারকের কাজ, এবং হচ্ছে এটা একটা কালচারের কাজ। একটা আমাদের, আমি এজ এ লয়ার, আমাদের ওকালতি পেশাটা বা বিচারাঙ্গনের যে জায়গাটা, এটা অনেকটা প্র্যাকটিস বেস, মানে দিনে দিনে, মাসে, বছরে বছরে একটা অবস্থান দাঁড়ায়। এটা চাইলে কেউ হুট করে চেঞ্জ করতে পারে না। কিন্তু নানান ধরনের বাংলাদেশে যে মববাজি চলছিল,
বা মব কালচারের বলেন, এটার কারণে বিচারপতিরা ইভেন লোয়ার কোর্টের জাজরা সবাই ভয়ে ভয়ে ভীত থাকা অবস্থায় তাদেরকে দায়িত্ব পালন করতে হয়েছে। ফলে এখানে প্রপারলি বিচারালয় ফাংশন করতে পারে নাই। এটা হচ্ছে বাস্তবতা, আমি অস্বীকার করতে পারবো না। একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়ে গেছিল। ইনফ্যাক্ট এখনো যে এখান থেকে পুরোপুরি এখনো বের হতে পারে না। আমি আজকেও তো কোর্ট আঙ্গনে দেখেছি, আমি পরিস্থিতি অবজার্ভ করেছি। এখনো এক ধরনের মবের আশঙ্কা ওনাদের মধ্যে আছে। এটা হয়তো কাটতে কাটতে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার এটা কতটুকু রিকভার করবে তার উপর ডিপেন্ড করবে, এটা কতটুকু কাটবে। এবার ধরুন অর্থনৈতিক যে জায়গায় যদি বলে, তাহলে অর্থনীতিও কিছুটা, বেশ কিছুটা আপনার ধরেন গত রেজিমে যেভাবে করে অর্থনীতিটা ফুকলা করে দিয়ে গেছিল সেখান থেকে কিছুটা পুনরুদ্ধার হয়েছে, কিন্তু ইনভেস্টমেন্ট আসে নাই। ধরেন এই যে বিডার চেয়ারম্যান এত সুন্দর সুন্দর ইংলিশ কথাবার্তা বলে, কিন্তু কাজের বেলায় ঠিক প্রপার কাজ করতে পারে নাই বলে মনে হয় আর কি। আর শেষের দিকে করে আমেরিকার সাথে যে অসম চুক্তিগুলো করে গেছে, এগুলো তো খুবই ন্যাক্কারজনক কাজ ওনারা করে গেছে। এত দ্রুত সময়ের মধ্যে কারোর সাথে কোনো আলাপ আলোচনা না করে মনে হচ্ছে যেন দেশটা আমেরিকার হাতে তুলে দেওয়ার মানে মতলবের মধ্যেই ছিলেন ওনারা। কারোর সাথে কোনো আলাপ করে নাই, কি করতেছে, কি পোল্ট্রি ফিড আসতেছে বাংলাদেশে, না চিকেন আসতেছে, কি বাংলাদেশের পোল্ট্রি শিল্পের হাওয়ার উপর বাসায় দিবে নাকি? আপনি আমেরিকার সাথে এতগুলো চুক্তি করতেছেন, আপনি বাংলাদেশের জনগণকে অন্ধকারে রাখার মধ্য দিয়ে মানুষ ইলেকশন মোডে চলে গেছে, আর আপনি চুক্তি করে বসে থাকতেছেন। আপনি আপনার নাম্বার দিব কিভাবে এই অর্থনৈতিক জায়গায়? কোন কর্মসংস্থান বা প্রপার কর্মসংস্থান তৈরি করতে পারেন না। এটা উনি পারবে সেটা আমি বলছি না, কিন্তু এত হম্বিতম্বি বলেন বা এত কথার ফুল জুড়ি কেন আপনি ছোটাইছেন? দেশে একটা ভঙ্গুর অবস্থায় ছিল, একটা গণবিপ্লবের মধ্যে গেছে, থানা টালা সব আগুনে পড়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এখানে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য খুব একটা দাঁড়াবে না, এটা বাস্তবতা। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, আমি নাম বলছি না, কিন্তু আপনি আকার ইঙ্গিতে বলতেছি, আপনারা ধরে নিন, তারা বিপ্লবী সরকারের একটা পায়তারা করছিল দেশটাকে আরো পিছনের দিকে ঠেলে নেওয়ার জন্য। আপনার এই ডক্টর আসিফ নজরুল সহ কয়েকজন উপদেষ্টা এটাকে ঠেকাইছে। আমাদের যে মাহবুব ছিল সেও সেটাতে ভূমিকা রেখেছে, বিপ্লবী সরকারের দিকে টান করতে দেয় নাই, নির্বাচনের দিকে নিয়ে গেছে দেশটাকে। ইউনূস সহ ডক্টর আসিফ নজরুল সহ নির্বাচনের দিকে টেনে গেছে। কিন্তু কিছু কিছু উপদেষ্টা এটার মধ্যে জড়িত ছিল, নির্বাচন না দিয়ে তারা আরো ক্ষমতাকে ভোগ করার বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে যেটা হাসিল করার অপচেষ্টা ছিল। ফলে আমি এখানে হয়তো তাকে 60 মার্কস দিতে পারি, এর বেশি দিতে আমি রাজি নই। কারণ যে আশার ফুল জেরুনে দেখেছেন, অনেকেই মানুষ যে বলা বলি শুরু করছিল ডক্টর ইউনূস কারো 5 বছর চাই, সেই জায়গায় তো পরবর্তীতে থাকে না। আপনি গণবিপ্লবের পরে অনেক বেশি আশা দেখানোটা ইনফ্যাক্ট উচিত হয় না। আসলে কেউ এটা পারে না, এটা এত সহজ না তো যে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন, এটা পারা যায় না। কিন্তু আপনি মানুষের এত আশা কেন দেখাবেন? আপনি যতটুকু পারেন সেটা করতেন। কর্মসংস্থানের কিন্তু সুযোগ ছিল, পুলিশের পোস্ট ফাঁকা ছিল, সেই পুলিশের এই জায়গায় আপনি নিয়োগ দেন নাই, সরকার সেখানে নিয়োগ দেয় নাই। এত পোস্ট ফাঁকা ছিল, সেখানে নিয়োগ দেয় নাই। এই যে আন্দোলনকে, যে কোটা বিরোধী আন্দোলন, এটা তো মূলত পেটের আন্দোলন। গরিবের পোলাপাইন হচ্ছে সরকারি চাকরি খুঁজতেছে, দ্যাটস ইট। সেই জায়গা থেকে আপনার গণবিপ্লবের দিকে টান করছে। মানে আপনি যে কোনো গণবিপ্লবের একটা কমন বৈশিষ্ট্যটা দেখবেন যে তার সাথে পেটের একটা সম্পর্ক আছে। সেই পেটের সম্পর্কের জায়গা থেকে আপনি কর্মসংস্থানের দিকে কোনো কার্যকর উদ্যোগই নিতে পারেন নাই। আপনি ব্যবসা বাণিজ্যকে সিকিউর করতে পারেন নাই। আপনি হেমিলনের বাসিওয়ালা পিনাকির কথায় আপনারা উঠতেছেন, বসতেছেন, নাচতেছেন, এরকম অবস্থা। আপনি ডেইলি স্টারকে আপনি প্রোটেকশন দিতে পারেন না, আপনি প্রথম আলোকে সরকার প্রোটেকশন দিতে পারে না। ডেইলি স্টার হামলা করে গুড়াই দেয়, প্রথম আলোতে আগুন ধরাই দেয়। তো মানুষের মধ্যে স্বাভাবিকভাবে আজকে দেখেন, তারেক জিয়া যখন ক্ষমতায় আসলো বা বিএনপি তার যেসব দেশে ল্যান্ড করার পরে প্রথম কি কথা বলেছেন উনি বলেছেন উনি দেশে শান্তি চায়। দ্যাটস ইট। উনি জিতার একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে শান্তি। উনাকে শুধু শান্তির জন্য ভোট দেয়া হয়েছে, এটা মাথায় দেয়। উনি আরেকটা জিনিস ওনার ছিল যে ফ্যামিলি কার্ডের মানুষ যেগুলো পছন্দ করে আর কি, সেটা আমি বলছি না, কিন্তু সবচেয়ে বেশি জরুরি ছিল ধরেন এত মানে লিবারেল জায়গা বা সিভিল সোসাইটি বলেন, নারীদের জায়গা, একটা জিনিসের উপর শান্তি, সেই শান্তিটা তারেক জিয়া সাহেব এনশিওর করে। হ্যাঁ, বুঝতে পারছি যে আসলে আপনার দৃষ্টিতে এই সরকারের আরো অনেক কিছু করবার হয়তো সুযোগ ছিল বা কোনো কোনো ঘটনায় তাদের একটি ভূমিকা কঠোর হওয়া দরকার ছিল, সেখানে আসলে তারা তেমনটা নেননি। অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, আপনার কাছ থেকে একটা জিনিস বলে দিই, জি একটা সেকেন্ড। জি, তবে সবচেয়ে তাদের একটা বড় সফলতা যেখানে তাদেরকে 100% মার্কস দিতে হবে,
একটা সেকেন্ড আমি বলে শেষ করে দিচ্ছি। তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে 100% মার্কস দিতে হবে এক জায়গায়, সেটা হচ্ছে বড় কোনো ধরনের নির্বাচনের সহিংসতা ছাড়াই তারা নির্বাচনটা পার করে দিয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। অবশ্যই। ডক্টর আনিসুর রহমান। দেখুন, এই সরকারটা কিন্তু মানে এটা কোনো পলিটিক্যাল পার্টির সরকার ছিল না। এটা একটা আপনার হলো যে অভ্যুত্থান পরবর্তীতে এক ধরনের মানে চালিয়ে নেওয়া সরকার রাষ্ট্রটাকে। তবে এই সরকারের অনেক সফলতা আছে, এটা অস্বীকার করার কিছু নেই। বিশেষ করে আমি বলবো যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গভর্নমেন্ট খুব এক্সেলেন্ট একটা মার্চ করেছে, মুভ করেছে, একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে, এটা গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তো যেই জন্য জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানটার মূল স্পিরিটটা ছিল বাংলাদেশে ভোটের অধিকার ছিল না মানুষের, যেটা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল ভোটের অধিকারের জন্য। তো এই গভর্নমেন্ট যদি শুধুমাত্র ওই জায়গাটা ফোকাস করতেন, এতগুলো সংস্কার কমিশন না করে জাস্ট টু ফোকাস হাউ টু মেক এ গুড ভোটিং সিস্টেম ইন বাংলাদেশ, এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে যদি তারা শুধু এস্টাবলিশ করে দিতে পারতেন, তাহলে গভর্নমেন্ট মানে 100-100 পেতেন আর কি। অবশ্যই আমাদের আলোচনা করবার সময় একেবারেই শেষ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আবারও নিশ্চয়ই কথা হবে। এবং একই সাথে ধন্যবাদ জিয়াউল কবির সুমন আপনাকেও, এবং দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দেখা হবে আবারও।